इसका नाम क्या बोले थे? टाइपो। देखो एगुलो किंतु सब डिजास्टर सब चले गेছিল। सिर्फ नमक और विनेगर देने से भी चलेगा? नॉर्मली है, डालना पड़ेगा तोरी ये सब इसके तो 2 पैकेट दीजिए ना, 150 ले लीजिए। नहीं होगा, यही धंधा है सारा दिन का। ये कौन सा है? तो देखो एक बार साइजটা একবার দেখো, ওখানে এক প্লেট 8 পিস মোমোর সমান একটা এক পিস টাইপো। দেখো আমরা এখন আছি হোটেল হাইল্যান্ডারে, আর এই হচ্ছে ওভারঅল পুরো হোটেলটা। এটা আমার একটা বন্ধুরই বন্ধু বলতে পারো। তো খুবই রিলায়েবল এরা, খুবই এদের ব্যবহার খুব সুন্দর। এই ওনার ফ্যামিলি আছে, আর আমরা ছিলাম ওই রুমটায়, দেখো যেটা জানালা খোলা আছে, 2nd ফ্লোরে। তো আমরা ইস্ট সিকিমের উদ্দেশ্যে গেছিলাম, তো এখান থেকেই আমরা 2 নাইট এখানে স্টে করেছি। এই আমার বাইক এখানে সব রেডি হয়ে গেছে, লাগেজ সেট আপ। এবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবো, তো তারপরে দেন কলকাতায় যাবো। তো আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গ্যাংটক থেকে। তো মোটামুটি 20 কিলোমিটার অলরেডি চলে এসেছি আমরা। রংপার এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে সোজা যাব শিলিগুড়ি, শিলিগুড়িতে নাইট স্টে করব, তারপরে দেন কাল মর্নিংয়ে ওখান থেকে কলকাতা। এই হচ্ছে ট্রিপ প্ল্যান। সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কাল রাতে একটু এমজি মার্কেটে একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করতে করতে রাতে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছে। সকালবেলা আমি জানি একটু রিল্যাক্সে ঘুম থেকে ঘুমিয়ে তারপরে উঠবো। 9টা-10টার সময় উঠতে লেগে গেল। তারপরে ফ্রেশ হলাম। মেন তো হচ্ছে লাগেজটা সেট করা, বাপ রে বাপ, সব জিনিস গুছিয়ে লাগেজ সেট করা, তাকে আবার বাইকে বাঁধা, এটা একটা বিরাট বড় টাফ কাজ। তোমরা যারা ট্রাভেল করো বাইকে তোমরা জানো আশা করি, সব থেকে বড় ঝামেলার কাজ এই লাগেজ সেট আপটা। ঘুরে টোরে তারপরে আস্তে আস্তে বেরোচ্ছি। ওয়েদার এখন মোটামুটি ঠিক আছে, সকালের দিকে বেশ ভালো রোদ ছিল, এখন রোদটা কমছে ধীরে ধীরে বিকেল হচ্ছে বলে। তো এই রাস্তাতে আমরা যেদিন আমরা গ্যাংটকে এসেছিলাম, তো 7:30টার সময় শিলিগুড়ি ছেড়েছিলাম 7:30, আর এখানে এসে পৌঁছেছি তোমার গ্যাংটক এমজি মার্গে এসে পৌঁছেছি রাত 12:30টায়। এই রাস্তাগুলো রাতে নিঝুম অন্ধকার থাকে, কিছুই দেখা যায় না। এইসব রাস্তায় আমরা সেদিন অন্ধকারে রাইড করে এসেছি, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। ভয় তো লাগছিল, প্রচণ্ড ভয় লাগছিল। রাতে আমরা প্রায় 100 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি। তো 100 কিলোমিটার বেশি, এখান থেকে শিলিগুড়ি 110 কিলোমিটার ছিল এমজি মার্গ থেকে মোটামুটি। তো আমি তার মধ্যে হয়তো খুব বেশি হলে তো একটা স্কুটি দেখেছি, তাও খুব লিমিটেড সময়ের জন্য, একটুখানি হয়তো কেউ হয়তো বাড়িতে ঢুকছে বা এরকম কিছু পার্কিং করছে। আর রাস্তায় এরকম বাইক চলতে আমি দেখিনি। আমরা একাই ছিলাম, আর বাকি সব বড় বড় শুধু ট্রাক ছিল, বড় বড় যে রাস্তার যে কাজ হচ্ছে কনস্ট্রাকশনের যে ট্রাকগুলো ছিল। আর ট্যুরিস্ট গাড়ি খুব লিমিটেড ছিল, 2-4টে। দেখো এগুলো কিন্তু সব ডিজাস্টারে সব চলে গেছিলো। এগুলোকে আবার পাহাড় কেটে এই রাস্তাগুলো সবই নতুন, এখনও দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখো এগুলো সব চলে গেছিলো, রাস্তা ওদিকে ছিল কিন্তু দেখো দিকটা, তারপরে আবার সব এগুলো কেটে নতুন করে বানানো হয়েছে। আমি এখন আছি NH10-এ, সেবক থেকে 60 কিলোমিটার দূর আছি আমি এখন। এখান থেকে সেবক আর 60 কিলোমিটার বাকি। তো ওভারঅল জার্নিটা খুব ভালোই হলো। এখানে দেখো কমলা লেবুর রাস্তা কিন্তু বিক্রি হচ্ছে, ডাল ফালও হচ্ছে সব প্যাকেটে। বাড়িতে কমলা লেবুর গাছ সব কিন্তু লাগানো আছে। একটু আগে আমি পেট্রোল পাম্পে গ্যাংটকে পেট্রোল পাম্পে আমি পেট্রোল ভরতে দাঁড়ালাম, ওখানে কত 103 টাকা লিটার দেখাচ্ছিল। তো হঠাৎ আমার চোখ গেল পেট্রোল পাম্পের পাশেই একটা বাড়ি, দোতলা বাড়ির গায়ে এরকম পাহাড়ের গায়ে বেশ বড় একটা কমলা লেবু গাছ, এরকম বড় বড় কমলা লেবু সব হয়ে আছে, পুরো একদম অরেঞ্জ কালার। এটা মানে অসাধারণ লাগলো, দেখেও মন ভরে গেল।
এখানে রাস্তায় কিন্তু এরকম আমাদের যেমন ওখানে ইস্টার্ন বাইপাসে ধাপার ওখানে সব সবজি দেখবে, ফুলকপি টাইমে ফুলকপি, বাঁধাকপি বা ভুট্টা যেমন সব কাকিমারা সব নিয়ে বসে থাকে না, এখানে ওরকম দিদিরা সব নিয়ে বসে আছে। দেশি মুরগি সব নিয়ে বসে আছে অনেকগুলো, পাহাড়ি দেশি মুরগি। আমরা নাথাং ভ্যালিতে পাহাড়ি দেশি মুরগি খেয়েছি, অসাধারণ টেস্ট। আমাদের ওখানে নর্মালি যে দেশি চিকেনগুলো হয় তার থেকে এখানে 1000 গুণ ভালো টেস্ট। অবশ্য সেটাকে রান্না করার উপরও ডিপেন্ড আছে, এরা এদের মতো পাহাড়ি স্টাইলে রান্না করে, সেটা একটা আলাদা ব্যাপার, বাট তা ওভারঅল দারুণ। তো আমরা খুব একটা স্পিডে যাচ্ছি না, মোটামুটি 50-52, দেখো এখন 55 চলছে, 60-র মধ্যে অ্যাবভ মেনটেন করছি। ঢালু, একদম ঢাল রাস্তা তো গ্যাংটক থেকে নামার টাইম একটু বেশি ঢাল ছিল, এখন মোটামুটি 25-30 কিলোমিটার নিচে চলে এসেছে। এখন রাস্তা আরও স্মুথ হয়ে গেছে। NH10টা একদমই পুরো স্মুথ রাস্তা, ওই কারণের জন্যই আমরা রাতে 12-12:30 অবধি রাইড করে আসতে পেরেছি। একদম রাস্তা নিয়ে কোনো কথা হবে না, একদম ঝাকাস রাস্তা। ওয়েদার কিন্তু ধীরে ধীরে অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশ এবারে ঠান্ডা ঠান্ডা লাগছে। রেনকোট মনে হয় আমাকে পরে নিতে হবে আর কিছুক্ষণ পরেই। আমার অ্যাকশান ক্যামেরার লেন্সের যে কাজটা আছে না, সেটা আগের দিন যখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমি দাঁড়িয়ে কি করছিলাম, তখন ক্যামেরাটা মাউন্ট করছিলাম তবে মনে হয় হেলমেটে, বা সামনের আমার মোবাইল মাউন্টের ওখান থেকে হেলমেটে মাউন্ট করার জন্য জাস্ট আমি ফলস হয়ে গেছে হাত থেকে মাটিতে আমি ভাবলাম যে গেল মনে হয়, তুলে দেখছিলাম যে লেন্সের ওই কাঁচটার ওখানটা ক্র্যাক হয়ে গেছে। বাট একটা ভালো হয়েছে যে আমি যখন DJI অ্যাকশন ক্যামেরা 5টা নিয়েছিলাম, তখন সাথে সাথে আমি তার প্রোটেক্টর অর্ডার করেছিলাম, লেন্সের সামনের স্ক্রিন আর পেছনের ব্যাক স্ক্রিন, ফ্রন্ট ব্যাক অ্যান্ড লেন্সের 3টে স্ক্রিনের কম্বো। কত নিয়েছিল ভুলে গেছি, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো আমি তো সেই মুহূর্তে আমার মনেই ছিল না যে আমার এখানে প্রোটেক্টর লাগানো আছে বলে। আমি ভাবছি যা, লেন্সটা গেল, আবার একটা লেন্স নিতে হবে। হঠাৎ তার পরের দিন আমার মনে হলো কখন মনে পড়লো, এর মধ্যে তো প্রোটেক্টর লাগানো আছে, তাহলে তো আমার তো ঝামেলাই ফের। প্রোটেক্টরটা তুলে ফেলে আরেকটা প্রোটেক্টর লাগালেই তো হয়ে গেল। তো তোমরা যারা যে কোনো অ্যাকশান ক্যামেরায় তোমরা ইউজ করছো, আমি রেকমেন্ড করবো সবসময় একটা প্রোটেক্টর তোমরা ইউজ করার। আমার সাথে এটা হয়েছে, আমার একদম নতুন ব্র্যান্ড নিউ ক্যামেরা, তো এটা যদি প্রোটেক্টরটা না লাগানো থাকতো না, তো একটা বড়সড় খরচা হতো। সামান্য 400-450 বা 500 টাকার মধ্যে তুমি পুরো ফুল প্রোটেক্টরটা তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী সময় কিন্তু অনেক সেভ হবে তোমাদের অনেক কিছু ক্ষেত্রে। এটা আমার সাথে হয়েছে, আমি ভুক্তভোগী, সেই জন্য তোমাদেরকে বলছি, শেয়ার করছি বারবার। ইউজ করো সাবধানে, জিনিস সবই ঠিক আছে, বাট কোন টাইমে কীভাবে হাত থেকে ফলস হলো, বা বাইক নিয়ে ফল্ট হতে পারে, যে কোনো কারণেই ফল হতে পারো না, ফল কখন হবে কেউ বলতে পারে না। তো সব কিছু প্রোটেকশান নিয়ে রাখা আমি বলবো খুবই ভালো হচ্ছে ব্যাপার। গাড়ি কিন্তু মোটামুটি জ্যাম আছে রাস্তায়। সব টুরিস্টরা ব্যাক করছে সব শিলিগুড়ির দিকে, যার জন্য কিন্তু লম্বা লাইন পড়ে গেছে। আর এখানে একটা জিনিস তোমরা জানো, যারা পাহাড়ে গাড়ি চালিয়েছো বা যারা চালাওনি, তো এখানে কিন্তু আমাদের কলকাতার মতো ওভারটেক কিন্তু খুব কম করে, তাও 2-1টা বাইক ওভারটেক করে, কিন্তু 4 হুইলার তো একদম ওভারটেকিংয়ের কোনো গল্পই নেই। ওরা একদম লাইন মেনটেন করে, যদি সে 5 কিলোমিটার দূরেও যদি লম্বা লাইন হয় ওখানেই দাঁড়িয়ে থাকে। ওরা সাইড কাটে আগে এসে রাস্তাকে পুরো একদম জ্যাম করেই না। এই জিনিসটা খুব সুন্দর, এখানে ওরা লাইনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করে। আমরা চলে যাবো সোজা NH10 ধরে একদম স্ট্রেট। নিচেটা পুরো কিন্তু কুয়াশা টাইপের ঠান্ডা লাগছে, আর সেই ওপরে দেখা যাচ্ছে, দেখো রোদ উঠে আছে, কোনো একটা বাড়ি বা হোটেলের মনে হয় কাঁচ দেখা যাচ্ছে, পুরো রিফ্লেকশন করছে রোদটা পড়তে।
ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, বাট আমি দেখতেছি স্টিল ওপরে কিন্তু রোদ উঠে আছে। আমরা ডাউনে যেহেতু আছি এখানে রোদ নেই আর ঠান্ডাও, সেই জন্য একটু বেশ ভালোই লাগছে। আমি খালি ভাবছি সেদিন এই রাস্তা দিয়ে রাত 12টার সময় চালিয়ে গেছি, এখন ভাবলেই কেমন লাগছে নিজেকে নিজে। নিচে দেখো কিছু, ওই ফ্লাইওভারটাও কিন্তু নতুন হয়েছে ডিজাস্টারের পরে। আমরা কিন্তু এখান থেকে রাইট নিয়ে নেব। তো দেখো আমরা এখন ক্রস করছি অ্যাকচুয়ালি সিকিম পুলিশের যে এখানে চেকপোস্ট ছিল, তো ওনাদের সাথে একটু কথা বলছিলাম। ওনারা দাঁড় করিয়ে বললো कैमरा चल रहा है। मैं बोला नहीं सर चल नहीं रहा है, बंद कर दिया। बोला फिर आपसे मैं बात करूँगा, थोड़ा गप्पे सप्पे होगा। मैं बोला ठीक है। बोला कैमरा चले, हम लोग यूनिफॉर्म में है ना, वो ठीक नहीं लगता, फिर बाद में ये पोस्ट होगा, बाहर लोग देखेगा। এই জন্য কী করলাম, আমি ক্যামেরা বন্ধ করে এতক্ষণ ধরে ওনার সাথে গল্প টল্প করছিলাম যে कैसा लगा, कहाँ कहाँ गए, कब आए थे, कहाँ से आप बिलोंग करते, এই সব কথা টথা এতক্ষণ ধরে গল্প হচ্ছিল। তারপর আমার এই হাইড্রেশন ব্যাগটা ওরা দেখে বললো, আরেকটা এখানকার নেপালি বুড়ি বলছে ये क्या है, तो बोललाম যে हाइड्रेशन बैग, जब भी पानी पीता था थोड़ा थोड़ा, हाँ ये तो बहुत अच्छा है, आपका एकदम पूरा प्रोटेक्शन में हो। तब मैं जिज्ञेस बोला सर आप लोग कलकत्ता कभी गए हो क्या? बोला नहीं कलकत्ता तो नहीं गए, कलकत्ता वाले डेली यहाँ से सुबह से शाम तक आते जाते रहते हैं, हम उनको वेलकम करते हैं। बोला नेक्स्ट बार दोबारा आइए फिर। मैं बोला हाँ सर पक्का आएंगे। बोला ठीक है मैं इधर ही रहूँगा, फिर मुलाकात होगा, आप आइए। मैं बोला हाँ सर बिल्कुल। এই সব গল্প গল্প করে আবার চালু করে এদিকে আসলাম। ওরা ক্যামেরা চালু থাকলে কথা বলতে যায় না, কারণ পরবর্তীকালে ভাইরাল হবে, ওদের আবার যে উচ্চপদস্থ কর্মচারী না তারা আবার ওদেরকে বলে, জাস্ট এই হচ্ছে ব্যাপার। এখান থেকে দেখো কালিম্পং 36, সেবক 54, শিলিগুড়ি 76 আর কলকাতা 662। সব রাইডাররা কিন্তু দেখলাম 2-4টে রাইডার এখানে দাঁড়িয়ে ফ্লাইওভারে সব ফটো নিচ্ছে, কেউ রিলস বানাচ্ছে। আমি আর দাঁড়ালাম না, চলে এলাম। এখানকার পুলিশ বলো, আর্মি বলো, পাবলিক লোক বলো, মানে এভরিওয়ান এত হেল্পফুল তোমাকে আমি কী বলবো। কালকের নাথুলা থেকে জাস্ট ওই 5 কিলোমিটার নিচে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে ইয়াকলা। তো ইয়াকলা গ্রাম থেকেও আমার ওখান থেকে প্রায় 1 কিলোমিটার নিচে আমার যে বাইকটা আমি মিটিওর 350টা রেন্ট নিয়েছিলাম, ওটা ওখানে একটু প্রবলেম করছিল। তো দাঁড়িয়ে পড়ে যে আমি এবার যেখান থেকে নিয়েছিলাম ওদেরকে কল করছিলাম, দেখলাম আমার ফোনে নেটওয়ার্ক নেই। আমার এয়ারটেল আর জিও দুটোতেই নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি হয়ে আছে। তো আমি 2-1জনকে দাঁড় করালাম, 4 হুইলার যারা ট্যুরিস্ট গাড়ি, ওরা বললো যে স্যার জি মেরে পাস তো BSNL হ্যাঁ নেই, এয়ারটেল বাগেরা এরকম অন্যান্য বলছে। তো আমি কী করলাম, আমার টাইম ওয়েস্ট না করে হেঁটে হেঁটে ওপর দিকে গ্রামটার ওখানে গেলাম। গ্রামটা তো মোটামুটি শুনশান টাইপের, সবই ভেতরে, বাইরে কেউ মাইনাস টেম্পারেচার চলছে না, বাইরে কে দাঁড়াবে। তো আমি একটাইতে নক করলাম। দার্জিলিং কিন্তু আর 58 কিলোমিটার। তো দেখো এখান থেকে ভিউটা জাস্ট এরকম অসাধারণ। তো তারপরে কি করলাম, আমি গ্রামটায় ঢুকে আমি একটা বাড়িতে, ভেতর থেকে বন্ধ, আমি বাইরে দিয়ে নক করলাম। নক করতে একটা ছেলে বেরিয়ে এলো, নেপালি একটা ছেলে বেরিয়েছে, বললো হ্যাঁ স্যার বলিয়ে। তো আমি বললাম যে এরকম একটা কল করতে হবে আমাকে। তো কিন্তু আমি একটা জিনিস দেখলাম, মানে ম্যাক্সিমাম জনের হাতে ফোন কিন্তু স্মার্টফোন নেই, কিন্তু সবাই ছোট ছোট যে কিপ্যাড যে ফোন, যেগুলো আমরা মুঠো ফোন বলে থাকি, সেই ফোনেরা ম্যাক্সিমাম ইউজ করে। তো হ্যাঁ কেউ নেই, করিয়ে না। তো করলাম, করার পরে কথা বললাম, দেখো তুমি যে ডিজাস্টারে কত কি ক্ষতি হয়ে গেছে আর কি অসাধারণ লাগছে জাস্ট। এখানকার পাহাড়িটা কিন্তু পুরো গ্রিনারি একদম, এখানকার পাহাড়টা অন্যরকম একটা ভিউ। আর তুমি যখন ইস্ট বা নর্থে যাবে ওখানকার পাহাড়গুলো কিন্তু অন্যরকম, ওখানে অনলি তুমি পুরো স্টোন পাবে, স্টোনের বিরাট বড় বড় জায়েন্ট স্টোন, আর মানে অন্যরকম একটা ওখানে কোনো গাছপাতা নেই।
গাছ ফাছ নেই, ওই কারণের জন্য অক্সিজেন লেভেলটা অনেক কম। এখানে কিন্তু ভরপুর অক্সিজেন, যেহেতু চারিদিকে গাছ গাছালি পুরো ভর্তি, পুরো চারিদিকে গ্রিনারি, সেই জন্য এখানে অক্সিজেন লেভেল কোনো প্রবলেমই নেই। কি সুন্দর একটা লাগছে দেখো তুমি খালি যা। তো তারপরে ওনারা আমাকে কল করালো, কল ফল করলাম, করে টোরে मोटामोटी बोल ठीक है आप यहाँ पे रुकिए ना और किसको कॉल करने करिए বলে টোলে। তারপর আমাকে আবার জিজ্ঞেস করলো कुछ खाया पिया। আমাদের ওখানে হলে কিন্তু कुछ ফোনই হয়তো দিত না, এখানে বলছে कुछ खाया पिया कहाँ से हो, ভালো করে কথা টথা বলছে গল্প করতে। তারপরে ওখান থেকে আমি বললাম मेरे को एक काम करना है, यहाँ का लोकेशन थोड़ा भेजना है। बोला मेरे पास तो, और তারপরে বলে যে मेरे पास तो ये छोटा वाला फ़ोन है, इसमें तो नहीं होगा कीपैड वाला, एक काम करे रुकिए। ওরা আবার ভেতর থেকে আর একটা ছেলেকে ডেকে আনলো যার কাছে স্মার্টফোন ছিল একটা, সে আবার আসে সঙ্গে সঙ্গে আসলো। আসার পরে তারও বিএসএনএলের কিন্তু সিম, কিন্তু স্মার্টফোন আছে। সে আবার ওখান থেকে হটস্পট আমাকে দিল, কানেক্ট করলো, করার পরে আমি আবার লোকেশান সেন্ড করলাম। বলছে और बोलिए क्या हेल्प कर सकता हूँ। খুবই হেল্পফুল ওরা, খুবই হেল্পফুল হচ্ছে ব্যাপার। দেখো ওদিকে রোদটা পড়ে পুরো চকচক করছে। এখন কিন্তু নিচে নদীতে কোনো জল নেই, যেহেতু এখন ড্রাই ওয়েদার। সব তো ওপর থেকে জল নামবে কোথা দিয়ে, কাল তো দেখে আসলাম সব তো পুরো আইস হয়ে গেছে। দেখো এরা এই যে পিঠে একটা বড়, আমাদের যেমন আলুর বস্তার মতো বড় বড় বস্তা ভর্তি করে নিয়ে আরামসে চড়াই উঠে যাচ্ছে। আর আমরা সামান্য এখান থেকে যদি খালি হাতেও 100 মিটার বা 200 মিটার বা হয়তো খুব ম্যাক্স টু ম্যাক্স হয়তো 500 মিটার, হাফ কিলোমিটার যদি আসি না, আমাদের আর মানে কি বলবো, আমরা আর আমাদের মধ্যে থাকবো না এরকম। এরা কিন্তু মাইলের পর মাইল চড়াই এরকমভাবে, তারপরে নিজেদের যা ওয়েট সেই সমতুল্য সেম ওয়েট আবার নিয়ে ওই চড়াই উঠছে। আমি তো গ্যাংটকে সকালবেলা নামার টাইমে এটাও দেখলাম, একটা ছেলে হয়তো কত হবে 18-19 বছরের একটা ছেলে, একটা আলুর বস্তা নিয়েছে, পুরো ভর্তি আলুর বস্তা, যে বড় বড় আলুর বস্তাগুলো হয় ওই রকম সেম একটা বস্তাতে একটা পুরো ফুলকপি ভর্তি আছে। দুটো বস্তা হলো, আর একটা হচ্ছে পালং শাক বা ওরকম কোনো একটা শাক হবে, সেটাও আবার এক বস্তা। তুমি ভাবো 3টে বস্তা নিয়ে, ওই মাথায় যেমন ওরা নিয়ে আর কি, একটা মাথায় পট্টি টাইপের নিয়ে পেছনে ঝোলায়, তারপরে দুদিকে দুটো সাইড করে। আমি খালি দেখছি আর অবাক হয়ে যাচ্ছে যে কী করে পারে এরা, কত স্ট্যামিনার হতে পারে একটা মতো। অথচ ছেলেটাকে দেখলে মনে হয় খুব বেশি হলে কত 50 to 55 কেজি হবে, ওয়েটের কথা বলছি, 50 থেকে 55 কেজি ওয়েট হবে। আর ওরকম মানে মনে হয় 100 থেকে 120 কিলো ওয়েটের টোটাল নিয়ে যাচ্ছে, ওরকম বোঝা নিয়ে উঠছে এরকম উপর দিকে, মানে ভাবা যায় না জাস্ট। এখানে একটু রোদটা পেয়েছি, ঠান্ডা বেশ ভালোই লাগছে। এখন আমি গ্লাভস পরিনি, আর একটু পরে পরবো, রোদটা একদম পুরো পড়ে গেলে ঠান্ডা তখন লাগবে। এখানে কিন্তু দেখো পাইপ লাইনের জল কোনো কারণে লিক হয়ে গেছে, জল পড়ছে না। এই দেখো এখানে সাইড থেকে কিন্তু ওপরে পরে যে গ্রামগুলো আছে, গ্রামে যাওয়ার রাস্তা এগুলো। আমরা তো মেন ন্যাশনাল হাইওয়ে NH10 দিয়ে যাচ্ছি। শিলিগুড়িয়ার এখান থেকে 2 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, 70 কিলোমিটার। তো পাহাড়ের রাস্তায় দেখবে তুমি জিপিএস সবসময় যেটা ফলো করছো না, জিপিএস যে টাইমটা মানে ডেস্টিনেশনে পৌঁছানোর যে টাইমটা দেখাবে, সেই টাইমটা তুমি কোনো সময় ম্যাচ করতে পারবে না, এটা আমি বুঝে গেছি। কারণ ব্যাপারটা কী বলো তো, যে ওর একটা কিলোমিটার ডিসাইড করে, ধরো একটা এখান থেকে এরকম ডিস্টেন্সে, দেখো ধরো এরকম একটা সিচুয়েশানে ওরা দেখাচ্ছে যে 40 কিলোমিটার স্পিডে যাওয়ার জন্য। তো আমরা যারা পাহাড়ি এলাকায় অত সেরকমভাবে চালিয়ে অভ্যস্ত না, আমরা যে প্লেন এরিয়াতে যেরকমভাবে চালাতে পারবো, এখানে কি সেইভাবে চালাতে পারবো? তো সেই অনুযায়ী ম্যাক্স সেখানে কী হয়, টাইমটা বাড়তে থাকে। দেখবে কোনো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এরকম হয়ে হয়ে বেড়ে যায়। মোটামুটি একটা লম্বা জার্নি করতে তোমার মোটামুটি আধা 1 ঘন্টা তোমার এক্সট্রা টাইম লেগেই যাবে। এখানে দেখো অনেকটাই ঢাল মানে অনেকটাই। আমার গাড়ি 46-এ চলছে আর 4th গিয়ারে চলছে। আমি কিন্তু ব্রেক এখনও করিনি, এইবার ব্রেক করছি। দেখো আমি কিন্তু ক্লাচ পুরো ছেড়ে দিয়েছি, ক্লাচ কিন্তু আমি ধরে নিই, অথচ আমি ব্রেক করছি।
এখানে ইঞ্জিন ব্রেক প্লাস হচ্ছে গাড়ির ব্রেক, দুটো একসাথে তোমায় করতে হবে। শুধু যদি আমি ক্লাচ করে ব্রেক করি না, ফটাফট কী হবে, পুরো প্রেসারটা গাড়ির সেটা ব্রেকের উপর চলে আসবে, ব্রেক শু তোমার গরম হয়ে যাবে, তারপরে একটা টাইমে কী হবে আর ব্রেক কাজ করবে না। সেটা তোমরা কিন্তু মাথায় রাখবে। এটা বাইকের ক্ষেত্রে বাইকাররা যারা পুরোনো বাইকার তারা জানে, আর যারা নতুন বাইক তাদের জন্য বলছি। তো গিয়ার শিফটিংটা তোমার কতটা কীরকম রাস্তার কন্ডিশনের উপর গিয়ার শিফটিং করবে, আর গিয়ারের উপরে তোমরা ব্রেকিং করবে, তাহলে কী হবে, একটা ইঞ্জিন ব্রেকিং থাকলো আর একটা গাড়ির ব্রেকিং, দুটো কম্বিনেশনটা মিলে গাড়িটা তুমি স্মুথভাবে তুমি দাঁড় করাতে পারো। আর ক্লাচ করলে কী হবে, একটা ঢালে ক্লাচটা যখন পুরো ফ্রি হয়ে যাবে গাড়িটা, তখন পুরো লোডটা কিন্তু ব্রেকের উপর পড়বে, তখন যে কোনো টাইমে ব্রেকটা একদম ফেল হওয়ার কিন্তু চান্স খুব বেশি হয়। এটা আমি প্রথমবার একবার হয়েছিল, আমি তখন জানতাম না। ফার্স্ট টাইম যখন আমি দার্জিলিং কার্শিয়াং হয়ে ডাকিল ফাইল গেছিলাম, তখন আমি স্কুটি রেন্ট নিয়ে গেছিলাম শিলিগুড়িতে। আর ওখানে তো স্কুটিতে তো ইঞ্জিন ব্রেক তো কোনো গল্পই নেই। একটা টাইম এতটাই এরকম ঢাল ছিল, পুরো নামতে নামতে ব্রেক চেপে ধরতে তো, যার সামনে আমাদের গাড়ি ছিল, একটা গ্রামের ভেতর থেকে আসছি, আর এরকম ঢাল, এরকম ব্রেক ধরে ধরে আস্তে আস্তে হঠাৎ এরকম টাইমে একটা হলো যে হ্যান্ড ব্রেকের পুরো লুজ হয়ে গেল, হ্যান্ড ব্রেকটা ধরছে না, পুরো ফলস হয়ে গেছে ব্রেক। আমি তো মানে কি বলবো, এতটাই ভয় পেয়ে গেছি, কি হলো। তারপরে সাইডে দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড় করিয়ে অনেকক্ষণ ধরে একটু গাড়িটা ঠান্ডা করার পরে, পাম্প করার পরে ধীরে ধীরে দেখলাম আবার ব্রেকটা ঠিক হলো। তো পাহাড়ি এলাকার জন্য সে দার্জিলিং বলো যাই বলো, পিলিয়ানের সাথে খুব রিক্সি, স্কুটি তো খুবই রিক্সি। তো বাইক কম সিসির হলে কী হয় বলো তো, তোমাদের একটা ইঞ্জিন ব্রেক একটা সাপোর্ট থাকে অনেক, ইঞ্জিন ব্রেকের সাথে ব্রেকটা দুটো মিলে অনেকটাই সাপোর্ট করে যায়। এখানে রাস্তাটা কিন্তু খুব খারাপ, এখানে রাস্তা পুরো চলে গেছিলো, কিছু ছিল না। দেখো এই পাহাড়গুলো আবার এই দেখতে পাচ্ছ, পাথরগুলো একদম নিউলি এগুলো ভেঙে করা, পুরো এটা নতুন করে করে এখানে বানানো হয়ে যায়, এই কোনটা কিছু ছিলই না। দেখো কি অপূর্ব একটা জায়গা, এই জায়গাটা সেরকম খতরনাক, এই জায়গাটাও সেম কিছু ছিল না, পুরোটাই এই জায়গাটা নতুন করে বানানো হয়েছে। কিন্তু ওই দিক থেকে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন করে রাস্তা হচ্ছে, সব ডাম্পার যে বড় বড় ট্রাকগুলো যাতায়াত করছে ওদিকে। এখানে কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে স্পিড লিমিট দেওয়া আছে। ওয়েদার কিন্তু এখানে ভালোই ঠান্ডা আছে, মোটামুটি 2 বা 3 হবে এখানে টেম্পারেচার এখন। আমি ভেতরে অলরেডি ইনার পরে আছি, তার উপর একটা থার্মাল পরে আছি, তার উপর একটা সোয়েটার পরে আছি, তারপরে রাইডিং জ্যাকেট পরে আছি, তারপরেও এখন ঠান্ডা লাগছে। আর কিছুক্ষণ পরে দেখি রেনকোটটাও পরে নিতে হবে। ঘড়িতে বাজে 4:31। পাহাড়ের দিকে তো মোটামুটি 2টো বাজলেই বিকেল আর সন্ধে হতে শুরু করে, তোমরা জানোই। এই টার্নগুলো কিন্তু খুব সেফলি তোমরা টার্ন করবে। ওই দেখো এখানে বাবুনগুলো বসে আছে সব, কেউ কিছু যদি যারা ট্যুরিস্ট যাচ্ছে তারা দাঁড়ায় না, ওই গাড়ির ভেতর থেকে কোনো প্যাকেট বা কোনো খাবার এরকম ছুড়ে দেয়। সেই কারণে আমরা আগের দিন আসার টাইমে যখন আসছিলাম তখন অনেক ফল দিলাম, আপেল কলা সব। আজকে আর দাঁড়াবো না, কারণ মেনলি এই জায়গাটাতে তো একদম দাঁড়ানোই যাবে না, ন্যারো প্লেস, ন্যারো রোড, তার মধ্যে ডুবে যাচ্ছে আসছে না, কারণ দাঁড়ানোর কোনো পজিশনই নেই। চেষ্টা করছি অন্ধকার হওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার, আর এই রাস্তায় অন্ধকার হলে রাইড না করাই ভালো। এখানে মনে হয় বমবিট করছে মনে, ওরা যে একটা ছেলের একটা মেয়েকে দেখলাম, ওরা কিন্তু সবই নেপালি, যাই না হয়তো শরীর খারাপ আছে যার জন্য মেয়েটা বসে বমবিটিং করছিল রাস্তার সাইডে। শিবগড় 39 কিলোমিটার বাকি আছে। পাহাড়ে গাড়ি চালালে কিন্তু তোমাদেরকে ক্লাচ ধরার কোনো দরকারই নেই, সে তুমি ওপরে ওঠার টাইমে বলো আর নিচে নামার টাইমে বলো, ক্লাচ কিন্তু একদমই দরকার নেই। যখন একমাত্র গাড়ি তুমি দাঁড় করাবে তখন তুমি ক্লাচ ধরো, আদারওয়াইজ ধরার কোনো দরকারই নেই। মানে ল্যান্ডস্কেপটা একবার খালি দেখ, অসাধারণ লাগছে। দেখো আমি 5th গিয়ারে পুরো আমি এক্সিলেটর একদম 0 করে দিয়ে আমি ব্রেক করছি উইদাউট ক্লাচে। এগুলো কিন্তু সবসময় মাথায় রাখবে, ক্লাচ ভুল করেও ধরবে না, ক্লাচ করলেই কিন্তু বিপদ।
আমরা যেমন সবসময় ক্লাচ করে করে অভ্যস্ত, সে যতই স্পিডে থাকে সবসময় 60 থাক 70 থাক 80 থাক 90 থাক আগে ক্লাচ করে তারপরে ব্রেক ধরি। এখানে কিন্তু একদম পুরো অপোজিট, এখানে ক্লাচের কোনো সিনই নেই। তো তোমরাও যখন চালাবে প্রথম হয়তো একটু অসুবিধা, স্কুটি নিয়ে যারা ধরো চাইছো আসবে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ ঢাল জায়গা তো তখন আর ব্রেকিং, ইঞ্জিন ব্রেকিংটা তো আর বলে কিছু থাকবে না, কাজ করবে না, পুরোটাই ব্রেকিংয়ের উপর তোমাকে আশা করে আসতে হবে। এখানে কিন্তু আর্মির একটা কনভয় আসছে। এই জায়গাটা কিন্তু রাস্তা এখনও চলছে, কনস্ট্রাকশনের কাজ। আমরা সেদিনকে এই জায়গায় রাতে দাঁড়িয়েছিলাম 11টা 11:30 বাজে। এখানে এই জায়গাটাতে দিনের বেলা কাজ হয় না, সারাদিন এরকম থাকে। রাত মেবি 8টা বা 9টার পরে যখন গাড়ি একদম লিমিটেড হয়ে যায় সেই টাইমে এখানে কাজ শুরু হয়। আমরা যেহেতু এখান থেকে ধরে নাও 11টার সময়, রাত 11টা এখান থেকে ক্রস করেছি, তখন এখানটায় মোটামুটি সব বড় বড় ট্রাক জেসিবি সব এখানে দাঁড়িয়েছিল। এখানে অনেকক্ষণ আমাদের 2-4 মিনিট এখানে দাঁড়িয়ে স্লো করে তারপরে একটা একটা করে গাড়ি পাস করছিল। ফান গাছগুলো দেখো পুরো একদম ফ্রেশ তাজা চকচক করছে পুরো। এখানে রাস্তার প্যাচগুলো একটু কেয়ারফুলভাবে যেতে হয়, যত অন্ধকার হবে না তুমি বুঝতে পারবে না যে কোনটা উঁচু, কোন জায়গাটা একটু বেশি ঢালা, হঠাৎ করে এরকম ওভাল হয়ে গেছে। রাতে একটু প্রবলেম হয় এগুলো খুব। দিনের বেলা কী হয়, ভিজিবিলিটিটা পুরো ক্লিয়ার থাকে না, তুমি দেখতে পাবে না দূর থেকে কোথায় কী আছে, একটা ছোটো পটল হলেও তাটা দেখতে পাবে। রাতে খুব টাফ হয়ে যায়। আর সিঙ্গেল হয়ে যেহেতু অপোজিট থেকে যখন দেখবে ট্যুরিস্ট গাড়িগুলো আসে না, ওদের লাইটগুলোর জোর অনেক বেশি, তখন তোমার লাইটের কোনো পাওয়ার, আমি ফগ লাইট জ্বালাই তারপরেও হয়ে ওঠে না সেইভাবে। নিচে কিন্তু ওই পাহাড়ের নিচে ছোট ছোট গ্রাম বা ঘরবাড়ি কিন্তু দেখা যাচ্ছে। সত্যি এখানে যারা সার্ভাইভ করে না তাদের প্রচণ্ড মানে এতটাই সার্ভাইভ করা কী বলবো। যারা সিকিমে থাকে, আমি ওখানকার লোকেদের সাথে কথা বলেছি, যারা সিকিমে থাকে তারা গ্যাংটক থেকে বাজার করে, মানে ওখান থেকে ধরে নাও 60-70 কিলোমিটার নিচে এসে ওরা শেয়ার গাড়ি আছে, শেয়ার গাড়ি করে যাওয়া আসা করে, তো মার্কেটিং করতে পারে। আর যারা গ্যাংটকের যারা লোক তারা আবার শিলিগুড়ি থেকে মার্কেট করে, মানে 110 কিলোমিটার দূর থেকে এসে মার্কেটিং করে নিয়ে যায়। তুমি তোমরা ভাবতে পারছো, আমরা আমাদের ওখানে ঘর থেকে বেরিয়ে 2-4 মিনিট 5 মিনিট 10 মিনিটে মার্কেট পেয়ে যাই উইদিন 2-3 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, আর এমনি তো পাড়ায় পাড়ায় দোকান, সব কিছু সবজি বাড়ির সামনে ভ্যানে করে চলে আসে, কোনো চাপ নেই। এখানে একটা বাজার করতে গেলে 110 কিলোমিটার 120 কিলোমিটার এই টাফেস্ট রাস্তার মধ্যে দিয়ে আসা যাওয়া করতে হয়। তো খুবই এখানকার জীবনযাপন খুবই সাংঘাতিক অবস্থায়। আচ্ছা, যার জন্য এখানে জিনিসের এক্সপেন্সিভ অনেকটাই। এখানে রুটি আফটার শিলিগুড়িতে অবশ্য রুটির দামটা একটু বেশি, 10 টাকা করে 8টা রুটির দাম। হ্যাঁ, তো এটা একটু বেশি, কারণ শিলিগুড়িটা প্লেন এরিয়া, ওখানে এতটা হওয়া উচিত না। গ্যাংটকে 10 টাকা রুটি ঠিক আছে, গ্যাংটকেও 10 টাকা রুটি, সিকিমেও 10 টাকা, ওগুলো মানা যায়, এরা এত দূর থেকে নিয়ে যাচ্ছে। আমি যে হোমস্টেতে ছিলাম, ওই হোমস্টের যে ওনার উনি গল্প করছিল যে আমাকে যদি একটা ফুলকপি যদি আমাকে মাঙাতে হয় তো সেটার জন্য চার্জ লাগে এক্সট্রা 50 টাকা। ধরো ফুলকপিটার দাম 20 টাকা, তো ওনাকে পে করতে হবে 70 টাকা, 50 টাকা ক্যারিং চার্জ আর 20 টাকা ফুলকপির দাম। যদিও বা এখানে 20 টাকা বলে কিছু নেই, তোমরা ভাবতেই পারছো একটা রুটির দাম যদি 10 টাকা হয়, ওই আর কি জাস্ট কথা বললাম। যার জন্য সব কিছু জিনিসের দাম এত বেশি। আর খাবারের কোয়ালিটি তো আমি আর কী বলবো, খাবারের কোয়ালিটি একদমই বকবাস। আমি বলবো অল ওভার ইন্ডিয়ার মধ্যে না আমাদের কলকাতার খাবার মনে হয় সবথেকে বেস্ট, সবথেকে টেস্টি খাবার আমরা আমাদের কলকাতাতেই পাই। আমি কালকে এমজি মার্কেট এখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম। এখানে আমি বলেছি পার্সেল করে দিতে, হোটেলে গিয়ে খুলে দেখি ওটা বিরিয়ানিই না, জাস্ট ওই মানে কী আর বলবো, মানে ভাতের মধ্যে কিছু মনে হয় কালার যেগুলো হয় না সয়া সস দিয়ে নাড়ি বিচারি একটু ব্ল্যাক কালারের হালকা করে দিয়েছে, তার মধ্যে একটু চিকেনের ঝোল ফোল দিয়ে দিয়েছে, 1 পিস চিকেন দিয়ে দিয়েছে আর একটা বয়েল ডিম দিয়েছে, বাস ওটাই 200 নিয়েছে। ব্যাপারটা সেটা না যে 200 নিয়েছে, ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি বলেছে তো বিরিয়ানি দিবি না ভাই, এই হচ্ছে ব্যাপার। খেতেই পারলাম না, পুরো ফেলে দিতে হলো এরকম একটা ব্যাপার। সত্যি যে কোনো জিনিস এখানে কোনো টেস্ট বলে কিছু নেই। আমি তাই সবাইকে বলে আমি তো সব হোটেলে যেখানে স্টে করেছি বা যেখান থেকে মোমো নিলাম বললাম সে কभी कलकत्ता आइएगा, हमारा वहाँ का खाना स्ट्रीट फूड हो गया नॉर्मली,
तो बाकी भी जितना भी रिक्शा आप लोग एक बार टेस्ट करके आइएगा, ज़िंदगी भर नहीं भूल पाएंगे। हम বলে বলে সবাইকে আসছে। আর এটা সত্যি কথাই। এখানে একটু ডাউন আছে অনেকটা রাস্তাটা, তো আমি পুরোটা ইঞ্জিন ব্রেকিং আর গাড়ির ব্রেকিং উপর ডিপেন্ড করে দেখানো উইথাউট ক্লাচেই আসছি। আগে সোজা একটা গ্রাম চলে গেছে, রাস্তাটা কাঁচা রাস্তা, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। নিচে দেখো সব জল ফল শুকিয়ে গেছে, সব নতুন বাড়ির কনস্ট্রাকশনের জন্য পিলার ফিলার তুলছে আর কি, কলম তুলছে। আমি যে নাথাং ভ্যালিতে যে হোমস্টেতে ছিলাম, উনি ওখানেই পেদাইশি, ওখানেই জন্মগ্রহণ। এক্সট্রিম ওয়েদার যেখানে মোটামুটি অল টাইমই মাইনাসই চলে। তো যাই হোক, উনি বললো সারা বছরের মধ্যে অক্টোবর নভেম্বরটা হচ্ছে বেস্ট টাইম এখানে ভিজিট করার জন্য, মানে আমাদের মতো লোকেতে যারা আমরা দূর থেকে আসছি আর কি। তো এখানে দেখো ওপরটা একবার দেখো, তোমাদের অটোমেটিক্যালি ভয় লেগে যাবে। এখানে যে কোনো টাইমে কিন্তু ল্যান্ডস্লাইড হয় বা হয়, তো যার জন্য এখানে পুরো তোমার প্রোটেকশন করানো আছে, যে কোনো মুহূর্তে এখানে ল্যান্ডস্লাইড কিন্তু হতে পারে। দেখো এখানে কিন্তু পাথর কিছু ঝুলছে ওর মধ্যে, নেটের ভেতরে, ভাবতে পারছো কি ভয়ঙ্কর রাস্তাগুলো। এই জায়গাগুলো তোমরা মেবি হয়তো দেখেছিলে তোমরা টিভিতে, ওগুলো এই বাড়িগুলো কিন্তু সব ধুয়ে নিয়ে চলে গেছে। তাই দেখো এখন তোমাদেরকে চোখের সামনে দেখাচ্ছি আমি, এই যে এই বাড়িটার যে ওয়াল ছিল বরাবর পুরো সোজা কিন্তু ছিল, সেগুলো সব ধুয়ে নিয়ে চলে গেছে। ওই যে দূরে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু বাড়ি ছিল, ওখানে সেখানে নেই, এখন জল বয়ে যাচ্ছে। ভাবো এইদিকে একটা নতুন টানেল তৈরি হচ্ছে, কি অবস্থা। ওই রাস্তাগুলো সব নতুন রাস্তা হচ্ছে। ডিজাস্টারে সব শেষ করে নিয়ে চলে গেছে। এখন একদম জল সীমিত, একদম অল্প জল, বাট যে টাইমে মনসুনের টাইমে এখানকার কী সিচুয়েশান ছিল, হ্যাঁ ভাবলেই অবাক লাগে। একটা গাড়ি ব্যাক করছিল বলে এখানটা এরকম জ্যাম লেগে গেছে। আমরা এখন দার্জিলিংয়ে এন্টার করে গেছি, এটা হচ্ছে মেনলি বাজারে চলে এসেছি। আমরা লাস্ট টাইম এখানে এই আস্তে আস্তে এরকম অনেক রেস্টুরেন্ট আছে পাশে, দেখাবো তোমাকে। আমরা সেখান থেকে দেশি চিকেন আর ভাত খেয়েছিলাম, বেশ ভালোই টেস্টি ছিল। আমরা যখন গ্যাংটক থেকে বেরিয়েছিলাম তখন টাইম দেখাচ্ছিল 6:37, 6:37 আমরা শিলিগুড়ি পৌঁছানোর কথা। সেই টাইমটাই কিন্তু এখন বেড়ে হয়ে গেছে 7:12। তো এখানে যেমন তোমাদের আগেও বললাম না, যে পাহাড়ি জায়গায় টাইম কিন্তু যেটা দেখাবে এক্স্যাক্ট সেটা তোমরা ধরে চললে হবে না, তোমার সবসময় সেখানে আধ ঘন্টা 1 ঘন্টা হাতে বেশি ধরেই চলতে হবে অ্যাকর্ডিং ডিস্টেন্স। এই জায়গাটা কিন্তু খুব খারাপ অবস্থা। এখন এখানে কনস্ট্রাকশনের কাজ মনে হচ্ছে না, কিন্তু এই কাজটা খুবই খারাপ। গাড়ি যখন লোড থাকে না, তখন এগুলো দেখবে আরও বেশি প্রবলেম হয়, গাড়ি পুরো বাবলস করে না। রাস্তাটা খুবই বাজে। দেখো এদিকে পুরো এটাই কিন্তু ভেঙে ধসে চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ কিছু ছিল না। এই পুরো জায়গাটাই কিন্তু নতুনভাবে কনস্ট্রাক্ট করা। এই পাহাড়টা পুরো ধসে সব সমেত নেমে চলে গেছিলো ল্যান্ডস্লাইডে। আজকে আমরা শিলিগুড়িতে রাতের ডিনার যদি প্ল্যানিং করি না, আমরা অ্যাকচুয়ালি কী বলতো, যে কোনো হোটেলেই যাই না কেন, আমরা হোটেলের খাবার ন্যাচারালি খাই না। আমরা চেষ্টা করি সেখানকার যে জায়গাটা আমরা রাতে স্টে করব সেই সারাউন্ডেড লোকাল যে ফুডগুলো হয় সেগুলোকে টেস্ট করা। তো এই কারণে আমরা চেষ্টা করি যেখানেই যাই না কেন সেখানকার বাইরে থেকে খাওয়া যায়। তো আজকে আমরা যে শিলিগুড়িতে যে হোটেলে থাকবো সেখানে হোটেলওয়ালাকে বলে দিচ্ছি যে আমাদের জন্য খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত করতে হবে না, আমরা গিয়ে বাইরে থেকে একটু মার্কেটে যাব, মার্কেটে গিয়ে ওখান থেকে আমরা খাবার নেব। তো দেখি আজকে যাই, ওখানকার স্পেশাল কী আছে সেগুলো আজকে আবার ট্রাই করব। বলতে বলতে দেখো অন্ধকার হয়েই গেল প্রায়, আর কয়েক মিনিট মেবি আধ ঘন্টারও লাগবে না, তার মধ্যে কিন্তু এখানে পুরো ঘন অন্ধকার ছেয়ে আসবে।
এখনও 53 কিলোমিটার কিন্তু বাকি আছে আমাদের। মোটামুটি আজও রাতেই রাইড করতে হবে মনে হচ্ছে কিছুটা টাইম। তবে রাতে করো আর দিনে করো, পাহাড়ে রাইড কিন্তু অলওয়েজ কেয়ারফুল, এই জিনিসটা মাথায় রাখবে। বাও, নিচে যে জলগুলো বয়ে যাচ্ছে পুরো গ্রিন কালারের, দারুণ লাগছে। আর কিছুক্ষণ পরে ক্যামেরা অফই করে দেবো, মানে রেকর্ডিং অফ করে দেবো, বিকজ অন্ধকার হয়ে যাবে, তোমাদেরকে আর দেখানোর মতো কিছুই থাকবে না। অন্ধকারে পাহাড় মানেই পুরো দুদিকে অন্ধকার, ঘন কালো, বাস লাইট জ্বালিয়ে খালি রাস্তায় দেখতে পাবে। কী হলো সাডেনলি দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে একটা পেঁয়াজ হচ্ছে, রাস্তাটা ঘুরছে, ওপর থেকে গাড়িগুলো এখানে ইউটার্ন নিচ্ছে বলে দাঁড়িয়ে গেল। ও আচ্ছা, বাঁদিকের এই যে লেফটের যে রাস্তাটা, এই গাড়িগুলো উঠছে, এগুলো কিন্তু সোজা কালিম্পংয়ের দিকে উঠছে, আর আমরা সোজা নিচে NH10 ধরে নিচের দিকে যাব। আমরা কিন্তু তিস্তা নদীর একদম গা ধরে কিন্তু চলে যাচ্ছি, তিস্তা নদীর সাথে সাথে একদম। এই ফ্লাইওভারে অনেক কটা ফটো তুলেছিলাম, নিচে সব বাচ্চারা গ্রাউন্ড করে খেলছে, নদীর চড়াটাকে রাউন্ড করে ঘিরে নিয়েছে, ঘিরে ক্রিকেট খেলছে। এখানে একটা নিউ কনস্ট্রাকশন চলছে কিন্তু। এই আমরা চলে এসেছি তিস্তা ব্রিজে, দেখতেই পাচ্ছ ব্রিজের মাঝখানটা জলও নেই, এটা নতুন করে কিন্তু কনস্ট্রাকশন চলছে, কারণ এই ব্রিজটাও খুব একটা সেফ না, কবে বলতে কবে আবার কী হয়ে যাবে। পাকাপোক্তভাবে নতুন করে কিন্তু আবার লেফটে শুরু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ রেড কালারের সব লঙ্কা পাওয়া যাচ্ছে, এই লঙ্কাগুলো কিন্তু তোমরা ভেবো না নর্মাল লঙ্কা। ভাইয়া, ये लाल वाला जो मिर्चा है कितना का है? 100 रुपये। कितना? 100। ये तो बहुत ज़्यादा बोल रहे हैं आप। देख के पूछा होगा। अच्छा कितना ग्राम है? 200 200 ग्राम। देखो 200 গ্রামের দাম 100 টাকা। अच्छा अच्छा, नेबे একটা। इसका अचार बना सकते हैं ना? कैसे प्रोसेस क्या है बोलिए तो? बॉयल करना पड़ेगा, इसमें सुखाना पड़ेगा, ये ऊपर डालना डाल सकते। ठीक है, दीजिए और प्रोसेस भी बोल दीजिए, नहीं तो बेकार में इसको फेंका जाएगा। একটা বলবো আচার একটা নিয়ে না, সব থেকে ভালো আমি বলবো, খাওয়া যাবে। और अचार का कितना है डब्बा का? डब्बा 300 है, 150 है। मेरे को वो एक पैकेट दीजिए और उसका प्रोसेस बढ़िया तरीके से। हाँ से ये नहीं भरेगा, इतना आधा होगा। नहीं 200 ग्राम है, 3.5 किलोग्राम। इसको बॉयल करके धूप में सुखाने से ये तो इतना होगा ना। তাহলে ওই একটা আরে কোতে দেখেই বোঝা যাচ্ছে না কটা মাত্র পড়ে আছে এখানে। ঠিক আছে। ये एक डब्बा में मिनिमम 2 है, 2 में थोड़ा बचेगा। कोई बात नहीं, ज़्यादा नहीं चाहिए हम लोग को, उतना तीखा हम लोग खाते भी नहीं है, इससे वो डब्बा नहीं भरेगा। एक ही दे दीजिए। ये कटिंग करना है, पानी में बॉयल करके थोड़ा धूप में सुखाना पड़ेगा। हाँ। तब तो ये इतना हो जाएगा। আচ্ছা ঠিক আছে। कोई नहीं, थोड़ा सा होने से चलेगा, एक दे दीजिए। पहले इसको पानी में बॉईल करना है, बॉयल करके थोड़ा सुखाना है। बॉईल करने, बॉयल डालने से कीड़ा पड़ेगा ना। हाँ मैं बोल रहा हूँ बॉईल करने के बाद उसको सुखाना है धूप में। थोड़ा पानी को तो हाँ, सुखाने के बाद क्या क्या डालना है? वो तो आपका मर्जी। नहीं आप लोग क्या डालते हैं? खाते हैं तो मेरे पास तो 6-7 वैरायटी है ना। अभी ये तेल मसाला है, हाँ ये ओनली नमक विनेगर है, ओके, सिर्फ नमक और विनीगर देने से भी चलेगा? वो नॉर्मली है। नो नॉर्मल, हम लोग नॉर्मली तो मसाला डालना पड़ेगा, नॉर्मल ढूंढ रहे हैं, तेल मसाला तोरी ये सब पीस के डालना पड़ेगा। जैसे जैसे जिसको जो टेस्ट जैसे चाहिए होगा। वैसे हाँ नॉर्मल खाना है ना, खाली ओनली नमक विनेगर। हाँ हाँ हाँ, समझ गए। तो 2 पैकेट दीजिए ना, 150 ले लीजिए। नहीं होगा, हम लोग का सारा दिन लगेगा धंधा। यही धंधा है सारा दिन का। ये कौन सा है फल? ये कौन सा फल है? काम है, हाँ ब्लॉक। প্রপ, पता नहीं क्या है। তো এখান থেকে দেখো ওই রেড কালার, এটা দার্জিলিং লঙ্কা বলে। এগুলো কিন্তু এতটাই মানে তীখা, মানে আমি আগেও খেয়েছি বহুবার, যারা যতই ঝাল খায় একটা খেতে পারবো না, সাংঘাতিক ঝাল। তো একটা প্যাকেট সামান্য এই করে 200 গ্রাম আছে বলে, জানি না 200 গ্রাম আছে কি না, ওরা প্যাকেজিং করে রেখেছিল, তো 100 নিল। আর এই ছোটো ছোটো যে বোতলগুলোতে আচার বানানো রেডিমেড, সেগুলো ওই একদম ছোটোটা 150, আর তার উপর যেটা আছে সেটা 300 টাকা। তো প্রসেসটা জেনে নিলাম মোটামুটি এরা কীভাবে বানায়, তো সেই হিসেবে আমিও ট্রাই করবো বাড়িতে গিয়ে বানানোর।
তো পর এখন আমাদের তিস্তা নদী কিন্তু লেফটে চলে এসছে, যেহেতু আমরা ফ্লাইওভারটা ক্রস করে নিলাম। আমরা এতক্ষণ আসছিলাম লেফট দিয়ে, মানে রাইটে ছিল আমাদের তিস্তা নদী, আর আমরা লেফট দিয়ে আসছিলাম। এখন আমাদের লেফটে তিস্তা নদী এসে গেছে, আর আমরা রাইটে চলে এসেছি। তো দেখো আধা নদী শুকিয়ে আছে আর আধা জল আছে, আর জলের কালারটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ রকম লাগছে, পুরো গ্রিন হয়ে আছে। দেখো জলের কালারটা কি অপূর্ব সুন্দর লাগছে। আমরা কিন্তু আগের বারে যখন এসেছিলাম ওই ওপর থেকে নেমে আবার এই ইউটার্ন নিয়ে কার্শিয়াং হয়ে কিন্তু এসেছিলাম। এবারে আমরা পুরো NH10 ধরে সোজা যাব। অ্যাকচুয়ালি সন্ধে হয়ে যাচ্ছে, তো আর পাহাড়ি রাস্তা ধরবো না, এখন ওখানে অনেক পেঁয়াজ আছে, তো যার জন্য মেন রাস্তা ধরে বেরোচ্ছি। এই রোডটা কিন্তু দেখতে এরকম যতটাই স্মুথ লাগুক, ভেতর দিয়ে কিন্তু ড্যামেজ, তার সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। আর ড্রাইভ কিন্তু খুবই কেয়ারফুলি, সেটা ওখানে ইন্ডিকেট করে দিয়েছে। তো ভাবো, ওপর থেকে আমাদের মনে হচ্ছে না, কিন্তু এই লেখাগুলো দেখে তো আরও ভয় ভয় মনে ঢুকে যাচ্ছে যে ভেতর থেকে তলা থেকে রোডগুলো ড্যামেজ হয়ে আছে। ওয়াও, কিছু কিছু জায়গায় কিন্তু রোড ফাটল ধরে আছে, দেখলে বুঝতে পারবে ভালো করে। নিচে সব ওরা দেখো আগুন জ্বালিয়ে সব আগুন পোয়াচ্ছে, দারুণ একটা জায়গা, তাই না? একদম নদীর তীরে বসে, জলের পাশে বসে আগুন জ্বালিয়ে সেই গরম এটা নেওয়া একটা আলাদা রকম অনুভূতি। দেখো এখান থেকে রাস্তা কিন্তু ভেঙে পড়ে গেছে কিছুটা, দেখতে পাচ্ছ? এই দেখো এখান থেকে ফাটও ধরে নিয়েছে। তো বেশি সাইড থেকে যাব না বাবা, যতটা চেষ্টা করবো একটু ডিস্টেন্সটা বজায় রাখার। যদিও বা শীতকালের টাইমে কোনো প্রবলেম হয় না। দেখো একটা জিনিস, রাস্তাটা মানে এই জায়গাটা কিন্তু এতটা চওড়া ছিল না, ধীরে 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 না এগুলো ভাঙতে 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 দেখো এই জায়গাটা দেখো, রাস্তার হাফ পজিশন পুরো চলে গেছে, কিছু নেই আর, ভাঙতে ভাঙতে এই অবস্থা। ধীরে ধীরে এই জায়গাটা নদীটা মুখটা অনেক মোটা হয়ে গেছে, চওড়া হয়ে গেছে ভাঙতে ভাঙতে। এগুলো নতুন করে সব বাঁধাচ্ছে। এগুলো পুরো ল্যান্ডস্লাইড হয়ে পড়েছে, দেখতে পাচ্ছ রোডটা? কাজ এখনো স্টিল চলছে, সব গাড়ি, কনস্ট্রাকশনের গাড়ি সব দাঁড়িয়ে আছে। নদীর পাশ থেকে যাচ্ছি, আর জায়গাটার নাম হচ্ছে ঘিলখোলা। এখানে একটু মার্কেট মতো আছে, বাজার দেখতে পাচ্ছ, দোকান আছে, কিছু রেস্টুরেন্ট আছে, গাড়ির সব এখানে পার্কিং সব করে রেখেছে। ঘিলখোলার এখানে আমরা ব্রিজ ক্রস করছি। এখানে রাস্তাটা কিন্তু প্রচণ্ড ঢাল। আর কিন্তু 47 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে শিলিগুড়ি। 110 কিলোমিটারের মধ্যে 63 কিলোমিটার কভার করে নিয়েছি আমরা অলরেডি। রাস্তাটা একটু খারাপ আছে, একটু জ্যামও লেগে গেছে। রাস্তাটা এই জায়গাটা অনেকটা যেহেতু ভেঙে চলে গেছে না, পুরো ন্যারো হয়ে গেছে, ওই জন্য একটু কনজেস্টেড হয়ে যায় সারাদিন এই জায়গাটা। আর কন্ডিশনটা ওই জায়গাটা খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। বাপরে, এখান থেকে ভেঙে নিচে নেমে গেছে রাস্তা। গাড়িটার পেছনে কি লেখা আছে আগে তোমরা ফলো করো, দেখো, 1 মিস্টেক গেম ওভার। তো অলওয়েজ রিমেম্বার দ্যাট। দেখো সেখানে বাচ্চারা নদীর উপরে ক্রিকেট খেলছে, আলাদাই একটা সোয়াগ। আমরা বর্ষার টাইমে যখন এসেছিলাম লাস্ট টাইম, তখন প্রত্যেকটা বাড়ির সাইডে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল আর ফুল ফুটেছিল, কী বলবো, অসাধারণ রং বিরঙ।
বাট সেই হিসেবে এখন দেখলাম মিরিকের দিকে দেখলাম কিছু বাড়িতে আছে, বাট এই নিচের সাইডে তিস্তার দিকে বাড়িগুলোতে কোনো ফুল গাছ নেই, বা ফুল গাছ থাকলে কোনো ফুল ফুটে নেই, কী জানি। এখানেও কিন্তু কমলা লেবু পুরো সারি সারি সাজিয়ে কিন্তু রেখে এরা বিক্রি করছে। রাস্তার কন্ডিশনটা এখানে খুবই খারাপ। রাস্তা খারাপ হলে না গাড়ির স্পিড কমে যায়, ডেস্টিনেশনে পৌঁছাতেও লেট হয়ে যায়। রাস্তাগুলো পুরো ডেডলি কন্ডিশন, নিচের দিকে তাকালেই ভয় লাগছে, মানে হাফ ভেঙে চলে গেছে। আমরা রাতে এসেছিলাম, এই জায়গাগুলো ক্রস করেছিলাম আসার দিন, দেখতে পাইনি কিছু। এখন তো চোখের সামনে দেখতে পাচ্ছি না, ভয় লেগে যাচ্ছে। দেখো পুরো বাঁধ দিয়ে দিয়েছে যাতে ল্যান্ডস্লাইডগুলো হলেও এখানে আটকে যায়। মোটা মোটা গাছ সব উপরে পড়ে আছে, সব সাইডে গোড়াগুলো শুয়ে রেখে দিয়েছে। লাভা টু শিলিগুড়ি বাস কিন্তু এখানে পাবলিক ট্রান্সপোর্ট এখানে অ্যাভেলেবেল। লাভা টু শিলিগুড়ি, যারা লাভা লোলেগাঁও যেতে চায় তারা কিন্তু শিলিগুড়ি থেকে লোকাল ট্রান্সপোর্টও কিন্তু হায়ার করতে পারো। এই জোনটা নাকি স্লিপ জোন, কী জানি, তো বি কেয়ারফুল অলওয়েজ। রাতে পাহাড়ে রাইড করে নেই, দেখো দূর থেকে ছোটো গাড়িগুলো ঠিক আছে, যেগুলো বড় ট্রাকগুলো আসছে না, ওই লাইটগুলো এমনভাবে দিচ্ছে, মানে হাই বিমে চালাচ্ছে না, ছোটো যারা বাইক ফাইক চালায় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম। পুরো লাইটটা পুরো চোখে লাগছে, অসুবিধা হয়ে যায় কিছুক্ষণের জন্য। গাড়ি তুমি জোরে চালাতেই পারবে না এমন সিচুয়েশন। এখন বাসটা এখনও লাইট জ্বালাইনি। দেখো এখানের অবস্থাটা একবার দেখো তুমি, কিছু ছিল না। এই জায়গাটা পুরো নিউলি পাহাড় কেটে নতুন করে পুরোটাই চলে গেছিলো ধুয়ে, ভাবতে পারছো। আমরা কিন্তু যখন গ্যাংটক থেকে স্টার্ট করেছিলাম তখন দেখাচ্ছিল টাইম 6:37 পৌঁছানোর কথা, ঠিক আছে। তো সেটা কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে 7:10, 7:10, মানে 20-30, পুরো 30 মিনিটস কিন্তু বেশি দেখাচ্ছে এখন। মানে আরও হয়তো যেতে যেতে আরও 15 to 20 মিনিটস হয়তো বেশি লাগতে পারে। তোমাদেরকে যেমন বলছিলাম না, পাহাড়ি রাস্তা যেটা জিপিএসে দেখায় তার তো সবসময় একটু টাইম বেশি ধরে চলতে হবে, কারণ তুমি প্লেন এরিয়ায় আর সোজা হাইওয়েতে, যেটা একদম স্ট্রেট হাইওয়ে, সেখানে যে স্পিডে তোমরা চালাতে পারবে গাড়ি, এখানে তো পারবে না তো সেই স্পিডে চালাতে না। প্রত্যেকটা প্যাচে 100 মিটার 200 মিটার ছাড়া ছাড়া তোমাকে টার্ন হবে। টার্নটা এতটা একদম পুরো ব্লাইন্ড টার্ন পাবে, তো তোমাদেরকে সেরকমভাবে স্মুথলিভাবে চালাতে হবে না, জোরে চাইলেও তোমরা চালাতে পারবে না। দেখো ঘড়িতে বাজে এখন 5:20, আর তিস্তা নদীর সাইড থেকে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ মোটামুটি পাহাড় অন্ধকার হয়ে গেছে। ওয়ার্কাররা সব বাড়ি ফিরছে কাজ করে, আজকের মতো কাজ শেষ, আবার কালকে কাজ শুরু হবে। এখন সব বড় বড় ট্রাকগুলো সব বেশি যাওয়া আসা চলছে, সারাদিন সব রোড কনস্ট্রাকশনের কাজ চলছিল না, যে যার ডিপোতে ফিরছে ওয়ার্কারদের নিয়ে, গাড়ি সব জমা করবে, এসব অনেকগুলো ট্রাকগুলো এখন যাওয়া আসা করছে। এখানে মনে হয় নো এন্ট্রিও মনে হয় একটু তাড়াতাড়ি খোলে, কারণ সারা রাত তো গাড়ি চলে না পাহাড়ে, তো ওই কারণে হয়তো শুধু এখন ট্রাকই বেশি চলছে, আর তোমার ট্যুরিস্ট গাড়িগুলো সব ব্যাক করছে। রাস্তা মোটামুটি একটু কনজেস্টেডই আছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম রাস্তাগুলো আমি দেখছি সব নিউলি কনস্ট্রাক্টেড, ভালো করেছে, খুবই সুন্দর। তো আগে গিয়ে দেখাচ্ছে জ্যাম আছে, তো দেখা যাক। যেহেতু আমরা তিস্তার এদিকে মানে গ্যাংটক ক্রস করে চলে এসেছি, এদিকে কিন্তু সিকিমের নাম্বার প্লেটের গাড়ি কিন্তু খুব লিমিটেড, খুব কম আছে। এদিকে সব WB নাম্বারের গাড়ি আছে, WB নাম্বার প্লেটের, ওয়েস্ট বেঙ্গল। আর গ্যাংটক তিস্তা ব্রিজ যেটা ছিল, তিস্তা ব্রিজ ক্রস করার আগ অব্দি কিন্তু ওখানে 90% গাড়ি সব সিকিমের নাম্বার প্লেটে দেখলাম।
এখানে একটা জিনিস ভালো, যে ওয়ার্কাররা যাই যেখানে কাজ করে তাদের কিন্তু সব বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি কিন্তু কনস্ট্রাকশনের তরফ থেকে থাকে। আমি যেটা দেখলাম খুবই ভালো একটা, কারণ এখানে ট্রান্সপোর্টেশনে খুব একটা সুবিধা তো নেই না, লোকাল অটো মোটো তো চলেই না, ট্যাক্সিটাও খুব লিমিটেড এইসব জায়গায়, আর বাস অনেক টাইম পরে পরে বাস আসে। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে রামবি। এটা একটা মার্কেট আছে, এখানে কিছু বসতিও আছে, মন্দির ফন্দির, কিছু মার্কেট, জ্যাকেট দোকানপাট আছে। রামবি মার্কেট এটা শিলিগুড়ি থেকে 39 কিলোমিটার দূরে। এখানে প্লাস্টিকের মধ্যে করে কী করছে কি জানি। এখানে কিন্তু মোটামুটি লম্বা জ্যাম দেখাচ্ছে, এই জ্যামটার কথাই বলছিলাম, যে সামনে জ্যাম আছে না, এই জ্যামটাই। क्या है ये? हाँ মাশরুম, আচ্ছা আচ্ছা, নেই ঠিক আছে। দেখো এখানে কিন্তু মাশরুম বিক্রি হচ্ছে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম প্লাস্টিকের মধ্যে কী এগুলো, তো এগুলো কিন্তু সব হোমমেড, এখানে এরা বাড়িতেই চাষ করে, মাশরুম বিক্রি করছে। আর এই লেফটে যে গলিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রামবি হসপিটাল, এই গলির ভেতরে। আর এখানে পুলিশ স্টেশন আছে, রামবি পুলিশ স্টেশন, এই আমার লেফটে। আমরা সোজা চলে যাব। একটা জিনিস দেখতে পাচ্ছ, ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ট্রেনের জন্য নতুন করা হচ্ছে। যে সিকিমে যে ট্রেনটা যাবে তার জন্য কিন্তু নতুন চালু করা হচ্ছে, কাজ কিন্তু চলছে পুরো দমে, দেখতে পাচ্ছ। পরবর্তীকালে তোমরা যারা ট্রেনে করে সিকিমে আসার জন্য ওয়েট করে বসে আছো, তো এই ব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেই আরও কিছু কিছু জায়গায় ইনকমপ্লিট হয়ে পড়েছে, সেগুলো কমপ্লিট হলেই কিন্তু আরামসে তোমরা চলে আসবে। বাসের গাড়ির ঝামেলা কিন্তু তোমরা ট্রেনে আরামসে করে একেবারে রিজার্ভেশন করে হাওড়া থেকে সোজা সিকিমে পৌঁছে যেতে পারবে খুব কম খরচে। আর কিন্তু মোটামুটি এখন অন্ধকারাচ্ছন্ন, জাস্ট 5% ভিজিবিলিটি আছে এখন, সেটা উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে সেটাও চলে যাবে। দেখো NH10 অবস্থা এখন, এখান থেকে সেবক এখনও 9 কিলোমিটার। তো ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, পুরো গাড়ির লাইটের উপর ডিপেন্ড করে চলতে হচ্ছে। রাস্তা একদম স্মুথ, সেই নিয়ে কোনো প্রবলেম নেই, বাট এই অন্ধকার তো, পাহাড়ি রাস্তায় সামনে পুরো কার্ভ আসছে, কখন পুরো সেইগুলো একটু দেখে নিতে হয় আর কি। এগুলো জাস্ট মনে হয় 1-2 দিন আগেই হয়েছে, একদম নতুন পিচের গন্ধ বেরোচ্ছে। ভেবেছিলাম রাতে রাইড করবো না, সেই রাত হয়েই গেল। এখনো 1 ঘন্টা 27 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশনে, হোটেলে পৌঁছাবো। ঠিক আছে, তাও আমরা কোনো তাড়াহুড়ো করছি না, রিল্যাক্সে যাচ্ছি। এখান থেকে একবারে রাতের ডিনার ফিনার করে তারপরে হোটেলে ঢুকবো, এটাই প্ল্যানিং আছে। বা কিছু স্ন্যাক্স খাবো, আর ডিনারটা আমরা পার্সেল করে হোটেলে নিয়ে যাবো, হোটেলের রুমে রিল্যাক্সে ফ্রেশ হয়ে তারপরে বসে খাবো। इसका नाम क्या बोले थे? টাইপো। দেখো আমরা এখন আছি সেবকের মোড়ে, জাস্ট আমি সেবক থেকে ক্রস করছি শিলিগুড়ির দিকে যেতে যেতে, এখানে একটা রাস্তার উপরেই আমি দেখলাম স্ট্রিট ফুডের, এখানে এনাদের বাড়ি এটাই, বাড়ির সামনে এরা দোকান করে দিচ্ছে। তো এখানকার লোকাল, আমি অ্যাকচুয়ালি মোমো অর্ডার করেছিলাম, এই যে মোমো দিয়েছে, চিকেন মোমো তৈরি হচ্ছে বলে আমাকে ভেজ মোমো দিয়েছে, আর বাকি কিছু পকোড়াও ওখানে হচ্ছে বাইরে। ওরা বললো একটা নতুন একটা ডিশ আছে আমাদের এখানকার লোকাল, টাইপো বলে নাম, ট্রাই করতে। তো দেখো একবার সাইজটা একবার দেখো, 1 প্লেট মোমো এখানে 8 পিস দেয়, আমাদের ওখানে যেমন 5 পিস বা 6 পিস দেয়, এখানে 8 পিস দেয়। তো ওখানে 1 প্লেট 8 পিস মোমোর সমান একটা 1 পিস টাইপো। তোমরা দেখো 50 রুপিস দাম নিয়েছে, একদম গরম গরম বানিয়ে সবে জাস্ট দিল। আমার বাইকটা বাইরে ওখানে তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে আমার বাইক পার্ক করা। তো এই আমরা এখন জাস্ট দাঁড়িয়ে খাবো, আর এখান থেকে 19 কিলোমিটার আমাদের হোমস্টের ডিস্টেন্স, একটু খেয়ে দিয়ে তারপরে আবার রওনা দেবো। গুড মর্নিং ফ্রেন্ড,
গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আবার কালকে রাতে আস্তে আস্তে মোটামুটি 8:30 বেজে গেছে হোমস্টেতে এন্টার করতে করতে। ভিডিও আর বানাইনি অ্যাকচুয়ালি। ওখান থেকে 3টের সময় বেরিয়েছিলাম গ্যাংটক থেকে। তারপরে আস্তে আস্তে রাস্তা একটু খাওয়া দাওয়া করতে করতে লেট হয়েই গেছিলো। তারপর তো জানো পাহাড়ে কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর অন্ধকারে গাড়ি চালানো স্পিডে খুবই ডিফিকাল্ট। তো আরামসে রিল্যাক্সে আসছিলাম। যুবকের ওখানে দাঁড়ালাম, ওখানে মোমো তারপরে এখানকার লোকাল কিছু খাবার ট্রাই করে শিলিগুড়ির এখানে এসে জঙ্গল মহলের এখানেও আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফাইনালি এখানে ঢুকে শুতে শুতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। কালকে রাতে ওই জন্য ভিডিও বানাইনি, জাস্ট খুব ভাবলো। ঠান্ডা কিন্তু মোটামুটি আছে। আর যেহেতু আমরা মাইনাস থেকে আসলাম, তো সেরকম ঠান্ডা আমাদের লাগছে না। তো মোটামুটি ফটাফট উঠে রেডি হয়ে সেট আপ করে কলকাতার উদ্দেশ্যে আবার রওনা দিতে হবে। মোটামুটি আজ মাঝরাত বা ভোরের দিকে পৌঁছে যাব কলকাতা। তো চলো, আর ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করছি, একটু লেট হচ্ছে, সারাদিন রাইড করছি তো টাইমই হয়ে উঠছে না। তো কলকাতা যাওয়ার পথে দেখা হবে আমার মোটোব্লগ সেট আপে।